বিশ্বব্যাংকের পরামর্শে দেখা গেল যে প্রাইভেট খাতের যেন বিকাশ হয়, অর্থাৎ প্রাইভেট, এক হচ্ছে যে পাবলিক কলকারখানাগুলো বন্ধ করে দিতে হবে, আরেক হচ্ছে যে সরকার নিজে প্রাইভেট সেক্টরকে উৎসাহ দিবে বা প্রণোদনা দিবে। তো তখন আমরা দেখলাম বাংলাদেশের যে বড় বড় প্রাইভেট গ্রুপ বা বড় শিল্প গ্রুপ, এই শিল্প গ্রুপগুলোকে প্রচুর পরিমাণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে ঋণ দেওয়া শুরু হলো। ওই 80-র দশকের বড় বড় শিল্প গ্রুপগুলো আসলে কারা ছিলেন এবং কোন কোন প্রাইভেট খাত আসলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে সবচেয়ে বেশি বিপুল পরিমাণ ঋণ পেয়েছেন। তো আপনারা যে নামগুলো দেখেন এখন পর্যন্ত পরিচিত নাম, এগুলো আবুল খায়ের গ্রুপ, বেঙ্গল গ্রুপ, আনোয়ার গ্রুপ, জহুরুল ইসলাম গ্রুপ, মাহমুদুর রহমান গ্রুপ, আবিদুর রহমান গ্রুপ, আজানি গ্রুপ, কাশেম গ্রুপ, ইকবাল গ্রুপ, বেক্সিমকো 80-র দশক থেকে তারা ঋণ লুটপাটে মানে তখন থেকেই পারদর্শী। নাকি হাজার হাজার লক্ষ লক্ষ চাকরির বন্যা বয়ে যাবে। প্রেস সচিব তো বলেই বসলেন যে জবের বন্যা বয়ে যাবে। আমাদের বিডার চেয়ারম্যান বললেন যে 35 লক্ষ চাকরি তৈরি হবে, ঘরে ঘরে চাকরি তৈরি হবে, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। একই ধরনের কথা যেটা আমরা আওয়ামী লীগ আমলে বহুবার শুনে এসেছি যে এই মেগা প্রকল্প হলে লক্ষ লক্ষ চাকরি তৈরি হবে, পদ্মা সেতু হলে খুলনা অঞ্চলে 1 কোটি চাকরি তৈরি হবে, ইকোনমিক জোনগুলো হলে কোটি কোটি চাকরি তৈরি হবে। তো চাকরি তৈরির বহু প্রচারণা আমরা এত বছর ধরে শুনে এসেছি যে যখন আমরা সেই একই টোনে, একই অ্যাটিটিউডে, একই ধরনের বিদেশি বিনিয়োগ হলেই কোটি 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 চাকরি তৈরি হয়ে যাবে, এগুলো শুনলে আসলে কেন আমরা বিশ্বাস করি না, সেটার একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যেই প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, দীর্ঘ সময় ধরে যেভাবে কর্মসংস্থানহীনতাকে খুব সিস্টেমেটিক্যালি, খুব পরিকল্পিতভাবে বেকারত্ব তৈরি করা হয়েছে, ওইরকম একটা প্রেক্ষাপটে বসে বড় ধরনের কাঠামোগত কোনো পরিবর্তন না এনে শুধুমাত্র বড় সামিট করে চাইনিজ, কোরিয়ান, বিদেশি বিনিয়োগকারীদেরকে নিয়ে এসে একটু ঘুরিয়ে টুরিয়ে দেখিয়ে ইকোনমিক জোনগুলোকে দেখিয়ে যদি আমরা মনে করি, প্রত্যাশা করি যে হাজার হাজার চাকরির বন্যা বয়ে যাবে, বিষয়টা আসলে খুব হাস্যকর। যদিও আমরা প্রচুর উচ্ছ্বাস দেখেছি মধ্যবিত্ত এবং সোশ্যাল মিডিয়া মহলে। আমি একটু প্রেক্ষাপট বা কাঠামোগত আমাদের দেশে যেই সমস্যাগুলো রয়েছে, যে কারণে আসলে হাজার হাজার জবের বন্যা বইয়ে দেওয়ার সম্ভাবনা খুব কম, সেই আলাপটা একটু করতে চাই। গত 5 দশকে আসলে কি ঘটেছে বাংলাদেশে এবং সেটা কিভাবে পরিকল্পনা করে ঘটানো হয়েছে এবং কিভাবে পরিকল্পিতভাবে আমাদের ফর্মাল শিল্প খাতকে ধ্বংস করা হয়েছে এবং কিভাবে পরিকল্পিতভাবে আসলে বেকারত্বটা জিয়ে রাখা হয়েছে, এবং যে কারণে আসলে বিদেশি বিনিয়োগের উপর খুব বেশি ভরসা করাটা আমাদের পোষায় না। আচ্ছা, আমি একটু যদি একটু মানে দুঃখিত যে একটু আগের থেকে ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট বর্ণনা করব। 70-এর দশকে যদি একটু চলে যায়, আপনারা খেয়াল করবেন যে 70-এর দশকে যারা আমাদের বড় বড় অর্থনীতিবিদ ছিলেন তারা কিন্তু বাংলাদেশের কৃষি অর্থনীতির ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন, এবং আমাদের অর্থনীতিবিদরা ওই সময় কৃষি বিষয়ক প্রচুর লেখাপড়া করতেন, প্রচুর পাবলিকেশন করতেন, গবেষণা করতেন। আমাদের যারা রেহমান সোবহানের মতো যারা রকস্টার অর্থনীতিবিদ ছিলেন, তাদের পছন্দের বিষয় কি ছিল? তারা কিন্তু সেচ নিয়ে কথা বলতেন, কৃষি সমবায় নিয়ে কথা বলতেন, তারা সরকারি ক্রয় কেন্দ্র নিয়ে কথা বলতেন, ধান মানে কৃষক কিভাবে ধানের ন্যায্য মূল্য পাবে সেগুলো নিয়ে আলাপ করতেন। এবং একটা বড় সংখ্যক বড় অর্থনীতিবিদ বা হাই প্রোফাইল অর্থনীতিবিদদের একটা আলোচনার বিষয় ছিল হচ্ছে ল্যান্ড রিফর্ম বা ভূমি বন্টন। এটার একটা কারণ হতে পারে 70-এর দশকে পশ্চিমবঙ্গে তখন সমাজতন্ত্রের একটা প্রভাব ছিল। জ্যোতি বসু ছিলেন ওই সময় লিডার ছিলেন, তিনি ব্যাপক আকারে ভূমি বন্টন করেছিলেন। ভূমি বন্টনের একটা সফলতা ছিল, অসংখ্য কৃষককে দারিদ্রতা থেকে তুলে আনা গেছিল। তো সে কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে 70-এর দশকে ল্যান্ড রিফর্ম, সেচ বা ইরিগেশন, কৃষি সমবায়, সরকারি ক্রয় কেন্দ্র, এইসব বিষয় নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হতো, বিস্তর গবেষণা হতো, এবং এগুলো নিয়ে আমাদের রকস্টার অর্থনীতিবিদরা কিন্তু প্রচুর কথাবার্তা বলতেন এবং অর্থনীতিতে সেটার একটা প্রভাব ছিল। 70-এর দশকে আরও একটা বিষয় নিয়ে আমরা অর্থনীতিবিদদেরকে আলাপ করতে দেখেছি, সেটা হলো আমাদের দেশে তখন পাবলিক কলকারখানাগুলো, একটা বড় সংখ্যক কলকারখানা আসলে স্টেট ওন্ড ছিল। এটার কারণ ছিল পাকিস্তানি আমলে যে বিশাল সংখ্যক কলকারখানা রেখে চলে গেছিলেন পাকিস্তানি মালিকেরা, সেটা 70-এর দশকে আমাদের ন্যাশনালাইজ করা হয়। তো ন্যাশনালাইজেশনের ফলে যেটা হয় যে আমরা তো খালি পাটকল, চিনিকল, কাগজ কল এগুলো এবং সার কারখানার কথা শুনি, কিন্তু 70-এর দশকের কিন্তু ওই সময় সারা দেশ জুড়ে প্রায় প্রত্যেকটা জেলাতে অসংখ্য পাবলিক কলকারখানা ছিল, স্টেট ওন্ড বা রাষ্ট্রায়ত্ত কলকারখানা, একটা বড় সংখ্যক কলকারখানা ছিল যেগুলো রাষ্ট্রায়ত্ত। এবং সেটা শুধু পাটকল, চিনিকল বলে কথা না, পাটকল, চিনিকল, কাগজ কল, সার কারখানা যেমন ছিল,
একই সাথে বিভিন্ন মানে সারা দেশ জুড়ে টেক্সটাইল মিল ছিল, রঙের কারখানা ছিল, কেমিক্যাল কারখানা ছিল, শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি ছিল, বাইসাইকেল তৈরির কারখানা ছিল, ফিশিং নেট তৈরি করার কারখানা ছিল, সুতা মিল ছিল। তো মূলত ডাইভার্স রেঞ্জের অনেক ধরনের কলকারখানা ওই সময় সারা বাংলাদেশ ধরে ছিল, এবং 80-র দশকে কিন্তু এই কলকারখানাগুলো নিয়েও আমাদের অর্থনীতিবিদরা আলাপ করেছেন। 80-র দশকের পরে গিয়ে আসলে বা 70-এর দশকের শেষের থেকে এবং 80-র দশকের পরে গিয়ে কিন্তু একটা ফান্ডামেন্টাল পরিবর্তন আসলো, এবং সেই পরিবর্তনটা আমরা বলতে পারি কিছুটা বিশ্ব ব্যাংক এবং IMF এর পরামর্শে, এবং আমাদের অর্থনীতিবিদদের চিন্তাধারাতে যে কৃষি অর্থনীতির যে একটা প্রাধান্য ছিল বা পাবলিক কলকারখানার প্রতি তাদের যে উৎসাহটা ছিল, সেখানে দেখা গেল একটা ড্রাস্টিক ট্রান্সফরমেশন হয়েছে। তো 80-র দশকে মূলত কি হলো সেটা একটু যদি দেখি, জাস্ট সংক্ষেপে একটু আলাপ করে যাই। প্রথমত যেটা হলো যে বিশ্ব ব্যাংকের পরামর্শে আসলে কৃষি অর্থনীতি বা গ্রামীণ অর্থনীতি থেকে বিনিয়োগ বা বাজেট বরাদ্দ কমানো শুরু হলো। অর্থাৎ আমাদের কৃষি অর্থনীতি যেহেতু কৃষি প্রধান দেশ, এবং সেই কৃষি প্রধান দেশে যেখানে কৃষিতে মানে সরকারি বিশাল পরিমাণ বাজেট থাকবে সেটাই স্বাভাবিক, কিন্তু দেখা গেল বিশ্ব ব্যাংকের পরামর্শে কৃষি উপকরণ যেগুলো মেইন কৃষি উপকরণ যেটা হচ্ছে সার, বীজ এবং ইরিগেশন, সার, বীজ, সেচ, এগুলো থেকে আস্তে আস্তে ভর্তুকি কমিয়ে আনা শুরু হলো, এবং যার ফলে কিন্তু কৃষি অর্থনীতিতে আস্তে আস্তে একটা বিপর্যয় সেই 70-এর দশকের শেষের থেকে আমরা দেখলাম। এবং তারপর দেখা গেল যে আমাদের যে পাবলিক কলকারখানাগুলো ছিল সারা দেশ জুড়ে, এটাও বিশ্ব ব্যাংকের পরামর্শে সেই পাবলিক কলকারখানাগুলো থেকে আস্তে আস্তে ভর্তুকি প্রত্যাহার করা শুরু হলো, এবং এক ধরনের বিশ্ব ব্যাংকের পরামর্শে আস্তে আস্তে বেসরকারিকরণ করার দিকে যাওয়া শুরু হলো। এবং এই দুটো ট্রেন্ড আমরা 70-এর শেষের থেকে দেখলাম, এবং পুরোটা 80-র দশক জুড়ে আমরা দেখলাম যে এক হচ্ছে আমার কৃষি অর্থনীতি থেকে ভর্তুকি প্রত্যাহার করা হচ্ছে, এবং পাবলিক কলকারখানাগুলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং ওই সময় পাশাপাশি যেটা হলো যে বিশ্ব ব্যাংক থেকে, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, অন্যান্য সকল ডেভেলপিং কান্ট্রিগুলোকেই বলা হলো যে রফতানিমুখী শিল্পের বিকাশ করতে হবে বা রফতানিমুখী কলকারখানা বাড়াতে হবে, এবং আমাদের দেশের ফলশ্রুতিতে যেটা হয়েছে আমরা সবাই জানি যে গার্মেন্টস কারখানার বিকাশ হয়েছে, এবং সেটা করতে গিয়ে দেখা গেছে যে গার্মেন্টস কারখানাকে মানে গার্মেন্টস শিল্পকে আসলে বিপুল পরিমাণ সরকারি ভর্তুকি দেওয়া হয়েছে, অর্থাৎ সরকারি বাজেটের একটা অংশ আসলে আলাদা করে স্পেসিফিক্যালি একচেটিয়াভাবে গার্মেন্টসের জন্য বরাদ্দ করা হয়েছে। যদিও আমরা বলি যে গার্মেন্টস ক্ষেত্র এটা একটা মানে প্রাইভেট খাতের বিকাশ হিসেবে আমরা দেখি, কিন্তু এটা গার্মেন্টস মালিকরাও কিন্তু স্বীকার করবেন যে গার্মেন্টস খাতের বিকাশের পিছনে এটা আসলে যে ফ্রি মার্কেট বা একেবারে প্রাইভেট খাত এফিশিয়েন্ট বলে খুব নিজে নিজে খুব রাতারাতি দাঁড়িয়ে গেছে, বিষয়টা একেবারেই এরকম না, বরং গার্মেন্টস শিল্পের বিকাশের পিছনে আসলে বিপুল পরিমাণ সিস্টেমেটিক সাবসিডি আছে বাংলাদেশ সরকারের, এবং এটা 80-র দশক থেকে খুব নিয়মিত গার্মেন্টস শিল্প এই সাবসিডিটা পেয়ে এসেছে বলেই কিন্তু এখানে কর্মসংস্থানটা তৈরি হয়েছে। তো এরকম একটা পুরো 80-র দশক জুড়ে আমরা এই পরিবর্তনগুলো দেখলাম, এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে 80-র দশকেই বিশ্ব ব্যাংকের পরামর্শে দেখা গেল যে প্রাইভেট খাতের যেন বিকাশ হয়, অর্থাৎ প্রাইভেট, এক হচ্ছে যে পাবলিক কলকারখানাগুলো বন্ধ করে দিতে হবে, আরেক হচ্ছে যে সরকার নিজে প্রাইভেট সেক্টরকে উৎসাহ দিবে বা প্রণোদনা দিবে। তো সেটা কি করে হতে পারে, মানে কিভাবে প্রাইভেট সেক্টরের বিকাশে সরকার কিভাবে উৎসাহ দিতে পারে? তো তখন আমরা দেখলাম যে সরকারি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ছিল, যে 5-6টা ব্যাংক, সোনালী, রূপালী, জনতা, উত্তরা, কি ছিল, সোনালী, রূপালী, জনতা, উত্তরা, পূবালী, অগ্রণী ব্যাংক, হ্যাঁ, এই 6টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বাংলাদেশের যে বড় বড় প্রাইভেট গ্রুপ বা বড় শিল্প গ্রুপ, এই শিল্প গ্রুপগুলোকে প্রচুর পরিমাণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে ঋণ দেওয়া শুরু হলো। তো আমরা একটা ডকুমেন্টেশন এখানে আছে, এটা হচ্ছে কি মানে ওই 80-র দশকের বড় বড় শিল্প গ্রুপগুলো আসলে কারা ছিলেন এবং কোন কোন প্রাইভেট খাত আসলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে সবচেয়ে বেশি বিপুল পরিমাণ ঋণ পেয়েছেন। তো আপনারা যে নামগুলো দেখেন এখন পর্যন্ত পরিচিত নাম, এগুলো আবুল খায়ের গ্রুপ, বেঙ্গল গ্রুপ, আনোয়ার গ্রুপ, জহুরুল ইসলাম গ্রুপ, মাহমুদুর রহমান গ্রুপ, আবিদুর রহমান গ্রুপ, আজানি গ্রুপ, কাশেম গ্রুপ, ইকবাল গ্রুপ, বেক্সিমকো 80-র দশক থেকে তারা ঋণ লুটপাটে মানে তখন থেকেই পারদর্শী। এবং এটা খুব ইন্টারেস্টিংলি 1984 সালে প্রথম আলো পত্রিকার যিনি এডিটর মতিউর রহমান এবং আরেকজন, আমি পুরো নামটা খেয়াল করিনি, ধনিক শ্রেণী লুটপাটের কাহিনী নামে ওনারা একটা ডকুমেন্টের খুব চমৎকার একটা ডকুমেন্টেশন করেছিলেন। সেখানে কিন্তু এই পুরো 80-র দশক জুড়ে কিভাবে এই প্রাইভেট শিল্প গ্রুপগুলো আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ ওই সময় কোটি কোটি টাকার ঋণ নিয়ে পরবর্তীতে ঋণ শোধ করেনি, সেটার একটা খুব ভালো চমৎকার একটা ডকুমেন্টেশন
তারা করেছিলেন। এবং ইন্টারেস্টিংলি আমরা অনেক সময় বলে থাকি যে পাবলিক কলকারখানাগুলো বা পাবলিক খাত হচ্ছে সবচেয়ে বেশি মানে দুর্নীতিযুক্ত, মিসম্যানেজমেন্ট, অব্যবস্থাপনা এইসবের অভিযোগে তারা অভিযুক্ত। কিন্তু আমরা অনেক সময় দেখি না যে 80-র দশকে যে প্রাইভেট খাত আসলে কিভাবে দুর্নীতিতে নিমজ্জিত ছিল এবং কিভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে তারা আসলে শোধ করেনি সেই টাকাটা। এবং ঋণ খেলাপের এই ইতিহাস কিন্তু অনেক পুরনো বাংলাদেশে, এবং এটা সেই 80-র দশক থেকে আমরা দেখে আসছি। আমি যদি কিছু নিউজ রিপোর্ট ওই সময়কার, এটা বেশিরভাগই দৈনিক একতা এবং ইত্তেফাকের, যেমন দেখেন কোটি কোটি টাকা ঋণ গ্রহণের পর 4000 শিল্প লাপাত্তা। তার মানে শিল্পের নামে কোটি কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, কিন্তু তারপর ওই শিল্পের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। এবং এটা কারা করেছে, গ্রুপগুলোর নাম আপনারা আগেই দেখলেন। বেসরকারি খাতে শিল্প উন্নয়ন না লুটপাটতন্ত্র। শিল্প ব্যাংকের ঋণ পরিশোধের হার আশঙ্কাজনকভাবে কমেছে, এটা 1984 সালের ইত্তেফাকের রিপোর্ট। তারপর দেখেন বেক্সিমকো গ্রুপ, অল্প সময়ে ব্যবসা, শিল্প ব্যাংকের প্রসার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাওনা 27 কোটি টাকা। আচ্ছা, 27 কোটি টাকা এখন এই 2025 সালে এসে ইটস এ পিনাট, মনে হয় এটা কিছুই না। কিন্তু আপনি 80 সালের বা 84 সালের কথা যদি চিন্তা করেন, 27 কোটি টাকা ওয়াজ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। এবং এটা কার মানি, কার টাকা? রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জনগণের বা পাবলিকের আমানতের টাকা। তার মানে সে 80-র দশক থেকে আমরা দেখলাম শিল্পায়নের যে প্রতিশ্রুতি ছিল, প্রাইভেট খাতকে সরকারি বরাদ্দ দিয়ে বিকশিত করা হবে, প্রাইভেট খাতে প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি হবে, এই যে বিশ্বব্যাংকের একটা প্রতিশ্রুতি ছিল, আমরা দেখলাম কিন্তু আমাদের বড় বড় শিল্পগুলো কিন্তু আসলে বড় বড় শিল্প গ্রুপগুলো কিন্তু সেই কথা রাখেনি। তারা তখন থেকেই লুটপাটের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর টাকা লোপাট করেছে, এবং যেই শিল্পায়নটা হওয়ার প্রতিশ্রুতি ছিল বা হতে পারতো, বা যেই সেই শিল্পায়নের ভিত্তি তৈরি হতে পারতো বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে, সেটা কিন্তু হয় নাই। এখানে একটু তুলনা করা যেতে পারে ভারতের সাথে, যে ভারত একটু সময় থেকে, আচ্ছা তাহলে ভারতটা না বলি, ভারতের জাস্ট বলতে গেছিলাম যে নেহেরু যে 50 এবং 60-এর দশকে আসলে মানে নেহেরুর যে শিল্পায়নের ভিশনটা ছিল, এবং মানে ভারত জুড়ে নেহেরু যে শিল্প কারখানার ভিত্তিটা তৈরি করেছিল 50-এর দশকে, বাংলাদেশে কিন্তু সেই সম্ভাবনাটা নষ্ট হয়েছিল। কারণ এই যে প্রাইভেট খাত, তারা কিন্তু আসলে তাদের যে শিল্পায়নটা করার কথা ছিল তারা সেটা করে নাই। এবং ইন্টারেস্টিংলি এটাও আমরা ওই ধনিক শ্রেণী লুটপাটের কাহিনীর বইটা থেকে আমরা পাই যে আমরা ওই সময় দেখেছি যে 80-র দশকে প্রাইভেট খাতের সরকারি বাজেট বরাদ্দ পাবলিক খাতের চেয়ে 17 গুণ বেশি। অর্থাৎ আমাদের যে মিথটা তৈরি করা হয়েছে যে পাবলিক কলকারখানা মানেই হচ্ছে এখানে লুটপাট, এবং এখানে হচ্ছে এটা অব্যবস্থাপন এবং সরকারের বাজেটের অপচয়, আর প্রাইভেট খাত মানেই হচ্ছে খুবই দক্ষ এবং এফিশিয়েন্ট এবং হাজার হাজার চাকরি তৈরি হয়, এটা যে একটা মিথ, এটা সেই 80-র দশক থেকে কিন্তু আমরা দেখে আসছি যে এই খাতে লুটপাট হয়।